এই নাই। আচ্ছা, অসুবিধা নেই। দেখো, ম্যাম ক্লাস মার্জিনাল প্রোডাক্ট। হচ্ছে। হ্যাঁ, মার্জিনাল প্রোডাক্ট এই যে প্রথমে এক্স এক্সিসে আমি নিলাম, দেখা যাচ্ছে। না ম্যাম, আপনার ক্যামেরাটা দেখা যাচ্ছে না, যদি হাতে দিয়ে ক্যামেরা ক্যামেরা ও। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়ান। আরে এটা কি হচ্ছে কি? এই, এবার ম্যাম ক্লিয়ার ম্যাম। দেখা যাচ্ছে। ফাইন। চলো, এমপিএ লাগবে তাই না? মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। হ্যাঁ, তো আমরা এই এক্সিস এ লেবার নিব, এমপি এর ভ্যালু গুলো এই বরাবর নিব। হ্যাঁ, তো লেবার কত ছিল আমার? লেবার ছিল, ম্যাম লাস্ট ক্লাসে তো আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার করলাম। দাঁড়াও। ম্যাম লাস্ট ক্লাসে এমপিএল তো আমরা নিজেরাই এঁকেছিলাম। বাকি ছিল হচ্ছে এটিসি আর এমসি। এটা কি কি বাকি ছিল? ম্যাম এটি সিএনসি আর যে টিসি ছিল, এই তিনটা বাকি ছিল। এটিসি আর এমসি। জি ম্যাম। ওকে, তাহলে এটিসি আর এমসি আর কি, ওই যে ম্যাম টোটাল কস্টেরও কি আসতে পারে? কস্টের ভ্যালু সবসময় এক্সেস এ বসাবো, ওটা তো ইজি, ডিফিকাল্ট না। এটাও ইজি, তাও আমি তোমাকে একটু দেখাই। এটা হচ্ছে তোমার ভ্যালু গুলো যেভাবে এসেছে ঠিক ওইভাবে বসাবো। এটিসির ভ্যালু একদম লোয়েস্ট ভ্যালু কত? 5। লোয়েস্ট ভ্যালু কত? কোয়ান্টিটি দেখে নিই, যেভাবে দিয়েছে সেভাবে নিব। 0, 20, 50, 90, 120, তারপর হচ্ছে তোমার 140, তারপর হচ্ছে 150, 155। হ্যাঁ, আচ্ছা। আর এখানে এটিসির ভ্যালু গুলো নেবো। এটিসির ভ্যালু কিরকম এসেছে দেখি। কোথায় কোথায়? 58, 5, 5, সব 5 এর ঘরে। ওকে ফাইন, আমি না ইচ্ছে করে ফাইভটাকে একটু আহ, ইয়ে করে নিবো, 5 এর ভ্যালু গুলোকে একটু আলাদা একটু ভাগ ভাগ করে নিব। প্রথমে হচ্ছে 5 এ কত? 5.5, 5.33 না? আমি ধরে নিলাম এটা হচ্ছে 5.33। ইচ্ছে করে একটু বেশি নিব, কারণ কি, যাতে আমি আঁকতে পারি পয়েন্ট গুলো সুন্দর করে। এরপরে 5.33 পর আছে 5.56। এটা নিচেরটা কত? 81। এইট আচ্ছা জিরো সিক্স আচ্ছা, 5.61 একটা, তাই না? ও 56 একটা, তো এটা নিলাম এখানে। আরেকটা আছে 5.81, এই। এরপরটা কত? পাঁচের পরে, আচ্ছা এই, আবার 8 নিলাম, একটু দূরে নিলাম কারণ মাঝখানে অনেকগুলো থাকবে, সেই বুঝে গ্যাপটা আমি নিলাম। এরপরে আহ 15। 15 না? ওকে, ভালো, আমি একটু দূরে নিলাম 15টা, এই যে 15। আচ্ছা, এখন তুমি জাস্ট বসো এখানে, কোনো দুইটা ভ্যালুর মাঝখানে বসাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সো এখানে তুমি জাস্ট যে পয়েন্ট, সেই পয়েন্টের উপরে বসো। যখন আউটপুট 20, তখন তোমার ইয়া কত? এটিসি কত? 15 না? এই, যখন 50 তখন 8। ওকে ফাইন। এরপরে 5.56, এরপরে 5, এরপরে আবার 5, এরপরে 5.33। ওকে, এরপরে 5.81। ওকে ফাইন, পয়েন্ট গুলো বসানো শেষ, আমি এখন কানেক্ট করি। দেখেছো এটা যে ইউ শেপ হয়েছে? বেশ। ম্যাম আমাদের এখানে টোটাল কয়টা কম্বিনেশন আছে, মানে কয়টা গ্রাফ হ্যাঁ, হবে টোটাল? বুঝি না, আবার বলো। ম্যাম আমাদের এখানে টোটাল কয়টা গ্রাফ হবে, মানে কয়টা কম্বিনেশন ও হবে? আচ্ছা, এখানে তেমন, ওরা শুধু এমপি আর এমসি আঁকতে বলেছে। আমি এক্সামে সব যে কোনোটাই দিতে পারি।
এমপি রাখতে বলতে পারি, এটিসি বলতে পারি, এমসি বলতে পারি, টোটাল কস্ট বলতে পারি, ভ্যারিয়েবল কস্ট বলতে পারি, যে কোনোটা বলতে পারি। ম্যাম যেটাই থাকুক সেটা হচ্ছে এই গ্রাফ থেকেই তো আঁকা যাবে না? এই টেবিল থেকে আঁকা যাবে, বিকজ টেবিলে তোমার ইনফরমেশন গুলো তোমার হ্যাঁ। সাথে শেয়ার করা আছে। জি ম্যাম। আর ম্যাম ঠিক কোনটা আছে, এক্স এক্সিসে কোনটা ওয়াই এক্সিসে কাউকে বলছিলেন যে এক্স এক্সিসে আউটপুটটা নিব সময় সবসময়? সব সময় কস্ট ওয়াই এক্সেস, কস্ট অথবা রেভিনিউ, ঠিক আছে। আর কোয়ান্টিটি সব সময়, ঠিক আছে। বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এমসি একা দিতে হবে? দেন ম্যাম আইতো। এমসি একাবো? হ্যাঁ ম্যাম দেন আইতো। আচ্ছা চলো। জি ম্যাম। ওকে, এমসিটা, এমসি এর ভ্যালু সবসময় ওয়াই এক্সিস এ যাবে, কোয়ান্টিটির ভ্যালু সবসময় এক্স এক্সিস এ আসবে। এখন আমাকে ভ্যালু গুলো একজন বলো। 20, 50, 90, 120, 140, 150, 155। এমসি এর ভ্যালু গুলো বলো একজন, ছোট থেকে বড়। আচ্ছা থাক, বলতে হবে না, আমি দেখছি। ম্যাম বলি। আমি আমি বলছি, ঠিক আছে। ওকে, এমসি কত? 20, 10, 5। ওকে ফাইন, আমি এক কাজ করি, 5 5 করে ডিফারেন্স দেই। 5, 10, 15, 20। আচ্ছা, আমি ধরে নেই এটা হচ্ছে আমার টু পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি এটা পয়েন্ট হচ্ছে আমার 3.33, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে 5, মানে যখন 0 থেকে 20-তে গেলাম তখন আমার এমসি আসলো 5, তার মানে 0 এবং 20 মাঝামাঝি পয়েন্টটা নিব আমি, এই। আচ্ছা, এরপরটা কত? 3.33, মানে যখন 20 থেকে 50-তে গেলাম তখন আমার 3.33, এই। এটা হচ্ছে 3.33, এটা হচ্ছে 2.5। আচ্ছা, তার মানে এটা হচ্ছে এই। এরপরে কত? 2.5। ওকে, এরপরে কত? 3.33, আবার 3.33। ওকে, এরপরে 5। ওকে, এরপরে 10। আমি ডট ডট দিয়ে কেন নেই জানেন? যাতে পয়েন্টটা আমার ঠিক জায়গায় বসে, যে আমার ওয়াই এক্সিস এর এই ভ্যালুটা যাতে ঠিক থাকে। আপনারা চাইলে স্কেল ব্যবহার করতে পারেন, দাগ দিতে হবে না, স্কেল ব্যবহার করতে পারেন, বাট ডট ডট দিলে খুব ভালোভাবে, এটা খুব ভালোভাবে স্কেল ছাড়াই কাজ করে, এর জন্য আমি ডট ডট দিয়ে করি। আচ্ছা, এরপরে 10 এর পরে আছে 20। এই, এখন আমার কাজ শেষ, আমার কাজ হচ্ছে পয়েন্ট গুলো কানেক্ট করা। এই যে, এই যে। আচ্ছা, এমসি, ঠিক আছে। এমসি রাখতে পারবো, এমপিএ রাখতে পারবো জি ম্যাম। সবাই। ইয়েস ম্যাম।
জি ম্যাম। ওকে। আচ্ছা, এরপরে আচ্ছা, এবার একটু দেখাবো। যেহেতু আমরা এখন ড্র করা শিখে গেছি, এখন আমি দেখাবো যে এই শেপ গুলো কেন ডিফারেন্ট হয় বা এরকম কেন হয়। হ্যাঁ, আমরা দেখেছি এটিসি শেপটা এরকমই হয়েছে, ইউ শেপ। একটা সার্টেন টাইম পর্যন্ত সে নিচে নামতে থাকে, এরপরে আবার উপর উঠতে থাকে। আবার এমসিটা দেখলাম যে একদম এরকম, একদম এমসিটা কিন্তু আমাদের এরকমই হয়েছে না, এক্স্যাক্টলি এরকম, যে একটা সার্টেন লেভেল পর্যন্ত জি সে ম্যাম। নিচে নামতে থাকে, তারপর আবার একদম হুড় করে উপরে উঠতে থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম আমরা শুধু এটিসি এঁকেছি, এটিসিটাও দেখলাম যে সেম ইউ শেপ হচ্ছে। তারপর এমসিটাও দেখলাম যা বলেছি তাই। আমি যদি এভিসি বের করি, তারপর এভিসি আঁকি, সেম পাবো। এখন কথা হচ্ছে কেন এটিসি, এভিসি, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ইউ শেপ হয়। এখন আসে সে এক্সপ্লেনেশন। বলা হয় যে তোমার কোনো প্রোডাকশন যদি আহ, একটা ইউ শেপ হওয়ার কারণটা হচ্ছে প্রোডাকশন একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমার প্রোডাকশন বাড়ার সঙ্গে সঙ্গে এভিসি মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কমতে থাকে। একটা সার্টেন লেভেলের প্রোডাকশন পার হয়ে গেলে আবার উল্টো বাড়তে থাকে। এই জিনিসটা একটু বোঝানোর জন্য একটা এক্সট্রা স্লাইড নেই, একটু আস্তে কথা বল। আচ্ছা, আমি একটা স্লাইড নেই, আমি বলি। আহ, মনে করো আহ, আমি মনে করো একটা কোচিং সেন্টার চালাই, হ্যাঁ। এই কোচিং সেন্টারে আমার রুম ভাড়া, মনে করো আমার রুম ভাড়া 1,000। আমার মনে করো 10টা চেয়ার টেবিল আছে, চেয়ার অ্যান্ড টেবিল, ঠিক আছে, মনে করো কয়েকটা, 10 জন। আচ্ছা, 10টা। আর কি আছে, মনে করো লাইট আছে, মনে করো লাইট আছে 2টা, মনে করো ফ্যান আছে 2টা। আর কি লাগে, হোয়াইট বোর্ড, মনে করো হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ড আছে। ওকে, ফাইন। এখন আমি যেহেতু চেয়ার টেবিল আমার 10টা আছে, মনে করো আমি 10জন স্টুডেন্ট নিলাম, ভালো কথা। তাহলে আমার দেখো তো এখানে টোটাল কস্ট কত হয় বলো আমাকে একটু। মনে করো রুম ভাড়া, তো 10টা চেয়ার টেবিলের দাম হচ্ছে মনে করো 500, লাইটের দাম মনে করো 100, ফ্যানের দাম মনে করো 100। তাহলে টোটাল কস্ট কত আমার, হোয়াইট বোর্ডের দাম মনে করো 100। তাহলে টোটাল খরচ কত আমার, 1,000, 1,500, 16, 17, 18। 18 না, আমি ইচ্ছে করে এটাকে 2,000 করি, আমার হিসাব করতে সুবিধা হবে। তাহলে কত, 500, 400, কত, 900, 1,000, 1,000, টোটাল আমার কস্ট কত, টিসি, টিসি না, আমি ধরি এগুলো হচ্ছে আমার আচ্ছা টিসি ধরি, টিসি ধরি। এখন আমার এখানে চেয়ার টেবিল হচ্ছে কত, চেয়ার টেবিল হচ্ছে আমার ডিসি, মানে ভ্যারিয়েবল কস্ট। এখন খেয়াল করো, এই ভ্যারিয়েবল কস্ট যখন আমার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 10 জন, তার মানে কি, ভ্যারিয়েবল কস্ট 500 ডিভাইডেড বাই 10 জন স্টুডেন্ট না, আমি এখানে লিখে নিই, স্টুডেন্ট হচ্ছে 10, স্টুডেন্ট হচ্ছে 10। তার মানে আমার ভ্যারিয়েবল এবিসি যদি বের করি, তাহলে এবিসি কত হবে বলো তো, এবিসি ইকুয়ালস টু 500 ডিভাইডেড বাই 10, কত হয় বলো, কত, 50। 50। আচ্ছা, আমি একটা কাজ করলাম, আমি স্টুডেন্ট সংখ্যা বাড়ালাম, 10 জনের জায়গায় আমি 20 জন নিয়ে আসলাম, আমি শিফট আলাদা করলাম। সো আমি মনে করো আগে শুধু এক শিফট পড়াতাম সকালবেলা 10 জন স্টুডেন্টকে নিয়ে, এরপরে আমি দুপুরবেলা আরেকটা 3টার দিকে আরেকটা শিফট শুরু করেছি, আরেকটা ব্যাচ, সেখানে আরো 10 জন স্টুডেন্ট ভর্তি।
কিন্তু খেয়াল করে দেখো আমার কিন্তু চেয়ার টেবিল কিনতে হচ্ছে না, কিনতে হচ্ছে? আমি কি চেয়ার টেবিল আর কিনছি? কারণ ওরা তো সকালে চলে গেছে পড়ে, তাই না? এখন দুপুরে আরেক ব্যাচ পড়াচ্ছি, তখন ABC 2 হবে কত আমার? 500 ডিভাইডেড বাই কত? ভাই কথা বলে। আই শাহরিয়র। হুম, ঠিক আছে। দেখো, তার মানে যখন স্টুডেন্ট সংখ্যা আমার 10 জন ছিল, এই তখন ভ্যারিয়েবল কস্ট ছিল 500। আবার স্টুডেন্ট সংখ্যা আমি আরেকটা ব্যাচ বাড়ালাম, আমি কিন্তু চেয়ার টেবিল আর একটা কিনি নাই, রাইট? তখন কিন্তু আমার আমি এই ভ্যারিয়েবল কস্টে কত দিয়ে ভাগ দিব? 20 দিয়ে ভাগ দিব না? তাহলে কত হয়? 25। আচ্ছা, মনে করো আমি সন্ধ্যাবেলা আরেকটা ব্যাচ করলাম, তার মানে এবার স্টুডেন্ট সংখ্যা আমার হলো 30। তাহলে আমি ABC 3 কত হবে আমার? ABC 3 ইকুয়ালস টু কত হবে বলো? ম্যাম 30। ABC ভ্যালু কত হবে? 500 ডিভাইডেড বাই 30, কাটা গেল 3, 50, 1 আর থাকে হচ্ছে তোমার 2, 20, 3, 6, 18, 16 পয়েন্ট সামথিং হবে, রাইট? 16.67। হ্যাঁ, 16.67। 16.67, ওকে ফাইন। তার মানে দেখো, আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত আমার কি করছে, আমার কিন্তু এরকম করে ভ্যারিয়েবল কস্টটা কমছে। তো আমি প্ল্যান করলাম যে আমি এবার 10 জন করে নিব না ব্যাচে, আমি এখন বেশি বেশি করে স্টুডেন্ট নিব, আমার তাহলে বেশি ইনকাম হবে, রাইট? এখন আমার কিন্তু আর 10টা চেয়ার টেবিল দিয়ে হবে না, হবে? না, এখন এখন আবার যদি চাইলে বাড়ানো। প্রত্যেকটা ব্যাচে 20 জন করে নেই, মনে করো আমি 2 বছর 3 বছর এভাবে পড়ানোর পরে আমার মনে হলো যে আমার আসলে স্টুডেন্ট সংখ্যা আরো বাড়ানো উচিত, যেই প্ল্যান। এটা কে মেসেজ পাঠিয়েছে? আচ্ছা, এই যে এখন 2 বছর পরে গিয়ে আমার মনে হলো যে আমি স্টুডেন্ট সংখ্যা বাড়াতে চাই, ইট মিনস আমি প্রত্যেকটা ব্যাচে 20 স্টুডেন্টস করে রাখতে চাই। সেক্ষেত্রে আমার কিন্তু আর চেয়ার টেবিল এটা দিয়ে হচ্ছে না, 10টা দিয়ে হচ্ছে না। সেক্ষেত্রে আমার চেয়ার টেবিল 10টার জায়গায় 20টা করতে হবে। আর অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট 500-র জায়গায় 1000 হয়ে যাবে। তার মানে আমি যদি এই 4 নাম্বার ব্যাচ শুরু করি একটা সার্টেন টাইমের পরে, সেখানে 20 কোয়েশ্চেন ভর্তি হবে। সেক্ষেত্রে কিন্তু আবার আমার কি হয়ে গেল, আমি যদি এখন 1000-কে 20 দিয়ে ভাগ দেই, কত হবে? কত হবে বলো? 500। এই কি বলে 500? বুঝছো? আচ্ছা, এখন মনে করো চেয়ার টেবিল শুধু তো বাড়ে নাই, এখন তোমার লাইট ফ্যান আমাকে বাড়াতে হবে, তাই না? মনে করো লাইটের সংখ্যাও বেড়ে গেছে, লাইটটা এখন 3টা লাগে, ঠিক আছে? এখন 3টে লাইটের দাম মনে করো 200 টাকা। তার মানে কি তোমার ভ্যারিয়েবল কস্ট, কি লিখলাম আমি, দূর। আচ্ছা, এখন তোমার মনে করো ভ্যারিয়েবল কস্ট এখন আরো বেড়ে গেছে, তার মানে কি এখন হয়ে গেল মনে করি 1200 টাকা। এখন যদি 20 দিয়ে ভাগ দিই কত হয়? 60। এখন মনে করি ফ্যানও দুইটাতে হচ্ছে না, যেহেতু স্টুডেন্ট সংখ্যা বেশি, 2টা ফ্যানে হবে না, 3টা ফ্যান লাগবে আমার। 3টা ফ্যানের দাম আমি মনে করি 300। 300। তার মানে আমার কত বাড়লো? আরো 100 বাড়লো। আরো 100 বাড়লো। এখন 20 দিয়ে ভাগ দাও, 60 পয়েন্ট কত হবে? আরো বেশি হবে না? তাহলে কত হবে? 1200, 12 দুগুণে 6 দুগুণে 65। 12, 65। কত হবে? 60.50, 65 আসে। 1350। রাইট? আচ্ছা, তার মানে দেখো, আস্তে আস্তে যেই একটা সার্টেন লেভেলের পর আমি ডিসিশন নিলাম যে প্রোডাকশন বাড়াবো, তখন কিন্তু আবার এই এটা কমতে কমতে আবার 65। বাড়তে শুরু করেছে। 65 খেয়াল আসে। করেছো? খেয়াল করেছো? জি ম্যাম। তার মানে এটা প্রোডাকশনের ক্ষেত্রেও সেম হয়, এই প্রোডাকশনের ক্ষেত্রেও সেম হয়। কি হয়, যাচ্ছে না কেন? এই যে
আচ্ছা, প্রোডাকশনের ক্ষেত্রেও সেম, মানে একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমার প্রোডাকশন বাড়তে থাকে, কিন্তু তোমার সবকিছু সেট আপ করা থাকে দেখে আলাদা করে খরচ বাড়ে না, উল্টা প্রোডাকশন বাড়ে। তার মানে তোমার ব্যাপারটা হচ্ছে তোমার খরচ কমবে, এই তোমার খরচ, তোমার প্রোডাকশন বাড়বে, খরচ কমবে, প্রোডাকশন বাড়বে, খরচ কমবে, প্রোডাকশন বাড়বে, খরচ কমবে। একটা সার্টেন লেভেলের পরে প্রোডাকশন বাড়ানো মানেই হচ্ছে খরচ আরো আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে। এই হলো কারণ। বোঝা গেল কিনা? জি ম্যাম, বুঝতে পেরেছি। বোঝা গেল কিনা? এটা কি বোঝা গেল? হ্যালো? জি ম্যাম, বুঝে জি যাচ্ছে। ম্যাম। আচ্ছা। আর তোমরা জানো এটিসি সবসময় এভিসি কে ফলো করে, দ্যাটস ওয়াই এটিসি সেই সেম শেপ পেয়েছে কিন্তু উপরে। ঠিক আছে? ঠিক আছে। জি ম্যাম, ঠিক আছে। এবার আসি এমসি তে। আমি একটু ক্যামেরাটা আবার একটু অন করছি, আমার একটু সুবিধা হবে। এই দেখো, এমসি টা খেয়াল করো। দেখো, এমসি ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা আহ প্রথম দিক থেকে যদি খেয়াল করি যে এটারও সেম, প্রথম দিকে কিছুটা প্রত্যেকটা নেক্সট ইউনিটের প্রোডাকশন বাড়াতে হলে একটা সার্টেন লেভেল পর্যন্ত প্রোডাকশনটা কমে। সেটা কত মনে করি, সেটা 50 থেকে 89 পর্যন্ত, 89 পর্যন্ত, 89 পার হয়ে, সরি 90 পর্যন্ত, উল্টা বললাম, সরি, এই যে 90, কারণ 50 থেকে যখন 90 তে গেলাম তখন আমার এমসি ছিল 2.5 মিনিমাল। এরপরে আমি দেখলাম যখন 90 থেকে আমি জাম্প করে 120 তে গেলাম, আমার এমসির ভ্যালু হয়ে গেল 3.33। তার মানে আবার একটা সার্টেন লেভেল পর্যন্ত সে কমে, আবার উল্টো বাড়তে শুরু করেছে প্রোডাকশনের সঙ্গে। কারণ কি, তখন দেখা যাচ্ছে নেক্সট ইউনিট, মনে করো একটা স্টুডেন্ট ভর্তি করাতে গেলে তার কাছ থেকে যে টাকাটা আমি রিসিভ করছি তার থেকে আমার খরচ বেশি হচ্ছে, যে কারণে তোমার এমসিও সেম শেপ সে ফলো করছে, যে একটা সার্টেন লেভেল পর্যন্ত কিছুটা তার প্রোডাকশনের সঙ্গে সঙ্গে তার মার্জিনাল কস্ট কমলেও একটা সার্টেন প্রোডাকশনের পরে আবার সে উল্টো বাড়তে শুরু করে। এবং আমি যদি এটা তোমাকে দেখাই এএফসির ক্ষেত্রে, এএফসির শেপটা ছিল এরকম, তোমরা খেয়াল করেছো, এরকম ছিল এএফসি। এখন কথা হচ্ছে এএফসি শেপটা যদি এরকম থাকে, এটা কেন এরকম হলো আমি একটু তোমাকে এখানে লিখে দেই, আমি ওখানে থেকে এখানে সুবিধা আমার। মনে করো আমার বাসা ভাড়ার খরচ হচ্ছে, আমার রুম ভাড়া হচ্ছে 200 টাকা, রুম রেন্ট। আচ্ছা, এখন আমি যখন দুজন স্টুডেন্ট পড়াচ্ছি, দুজনের কাছ থেকে কত করে নিচ্ছি, মনে করো দুজনের কাছে 50-50 করে নিচ্ছি। তার মানে আহ, আচ্ছা, এটা রেভিনিউটা পরে বলি, আগে স্টুডেন্টটা বলি। তার মানে আমার এটা হচ্ছে ফিক্সড কস্ট। এখন যদি দুজন স্টুডেন্ট পড়াই তাহলে আমার 200 টাকা কজনের মধ্যে ভাগ দিতে হয়, অ্যাভারেজে কত খরচ পড়ে, অ্যাভারেজ ফিক্সড কস্ট কত, এভারেজ ফিক্সড কস্ট কত, 100। আচ্ছা, যদি আমি আরো একজন স্টুডেন্টকে ভর্তি করি, রুম তো আর চেঞ্জ করতে হচ্ছে না আমাকে, 3 জন, তাহলে কত হয়? এটা হবে তোমার 60 7 ম্যাম, 87। না 67। আচ্ছা, আমি যদি আরো স্টুডেন্ট ভর্তি করি, তাহলে ম্যাম 50। 50 তাই না? জি ম্যাম। তাই তো, এটা হবে তোমার 50। আমি যদি আরো স্টুডেন্ট ভর্তি করি, তাহলে আরো বেশি। 40। এটা হচ্ছে তোমার 440। তার মানে তুমি দেখো, আমি যত, কারণ ফিক্সড কস্ট তো প্রোডাকশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না, যে কারণে ফিক্সড কস্ট প্রথমে যা ছিল 200 টাকা, 200 টাকাই আছে, কিন্তু আমার কোয়ান্টিটি প্রোডাকশন আস্তে আস্তে বাড়ছে। সো যত প্রোডাকশন বাড়ছে আমি দেখতে পাচ্ছি কি তত আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট কমছে, যে কারণে অ্যাভারেজ ফিক্সড কস্টের তোমার শেপটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। কারণ কি, যত প্রোডাকশন বাড়তে থাকে, যত প্রোডাকশন বাড়তে থাকে খরচ তত কমতে থাকে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু এটা দুটো নর্মাল নাম্বার বা রেগুলার নাম্বারের হচ্ছে তোমার হচ্ছে মানে কি বলে রেশিও, সো এটা কখনো জিরো হবে না, বাট এটা ছোট হতে 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 এরকম হবে 0 0 0 0 0 1। এরকম ছোট হবে। যত প্রোডাকশন বাড়বে তোমার
কস্টটা তত কমতে থাকবে, অ্যাভারেজ ফিক্সড কস্ট, কিন্তু ইট উইল নেভার বি জিরো। অ্যান্ড মনে রাখবে, এটা কখনোই তোমার এক্স এক্সিস কে টাচ করবে না, কিছু না কিছু ডিফারেন্স থাকবে। এবার বোঝা গেল এফসি শেপটা কেন এরকম হলো? ইয়েস ম্যাম। সবাই জি ম্যাম। তাহলে তোমাদের মনে রাখতে হবে এইচটিসি, এভিসি, এএফসি এবং এমসি শেপ গুলো কেন এরকম হলো, সেগুলো কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে। তো যখন তোমরা এটা পড়বে, অবশ্যই এটা মানে শেপ গুলো কেন এরকম ডিফারেন্ট শেপে আসলো, সেটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এক্সামে হয়তো তোমাকে টেবিল থেকে আমি এগুলো আঁকতে দিয়ে এক্সপ্লেন করতে বলবো যে কেন তোমার প্রোডাকশন কস্ট কার্ভ গুলো এরকম হলো। মনে থাকবে সবার? মনে থাকবে সবার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আর এই চ্যাপ্টার থেকে আর পড়ানোর মতো কিছু নেই, আমি চলে যাব চ্যাপ্টার 14-এ। এই চ্যাপ্টারে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে এখনই জিজ্ঞেস করো। ম্যাম, ওই যে কার্ভের মধ্যে ওই এমসিটা কোন রিজনে হচ্ছে বাড়তে আছে? হ্যাঁ, এমসিটা ওই কার্ভের কস্ট কার্ভের মধ্যে আরেকটা ছিল না এমসি? মার্জিনাল কস্ট, জি। ম্যাম ওইটার কি রিজন? ওইটা সেম রিজন। তোমার দেখা যাচ্ছে প্রোডাকশন, এটা তোমার আচ্ছা ভুলে গেছো তোমরা, মার্জিনাল কস্টের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি ছিল? ইয়েটা কি ছিল বলো তো? মার্জিনাল কস্টের, মার্জিনাল কস্টের এটা ছিল হচ্ছে তোমার, মার্জিনাল কস্টের ব্যাপারটা ছিল, ফর্মুলাটা ছিল চেঞ্জ ইন টোটাল কস্ট ডিউ টু চেঞ্জ ইন আউটপুট। বাট আমরা জানি টোটাল কস্টটা যেহেতু ফিক্সড, টোটাল কস্ট হচ্ছে কি এফসি প্লাস ভিসি। এটা ফিক্স থাকে দেখে টিসি আসলে কার উপর ডিপেন্ড করে? ভিসির উপর। সো মেইনলি আমরা এটাকে লিখতে পারি চেঞ্জ ইন ভ্যারিয়েবল কস্ট ডিভাইড বাই চেঞ্জ ইন আউটপুট। যেহেতু ভ্যারিয়েবল কস্ট ওইভাবে চেঞ্জ হয়, সো এমসিটা আসলে তাকে ফলো করে। জি ম্যাম, বুঝতে পারছি। ওহ, একটা কোশ্চেন চলো। হচ্ছে কি, আমরা যে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, তারপর হচ্ছে একটা ল্যান্ড আর ক্যাপিটাল, এগুলো করছিলাম না? তো আমাদের কোশ্চেনের যে টেবিলটা দেওয়া থাকবে, ওটা কি সবসময় আমাদের এই যে প্রথমটা দেওয়া থাকবে, মানে আপনার এই যে লেবার বা হচ্ছে আপনার ল্যান্ড বা ক্যাপিটাল, মানে এটা আর বের করে নেওয়া লাগবে না, নাকি নেওয়াও লাগতে পারে? না, ওই যে যে যেরকম টেবিলটা করলাম ওরকম থাকবে। মানে ওইটাই তো, ওই যে এক এক ইউনিট করে বাড়ায় আমাদের দেওয়াই ছিল, ওইটা আর আমাদের বের করা লাগেনি। কিন্তু মানে মানে ওই টেবিলটা বানানোর আগে আমরা যে কাজটা করছিলাম, ওইটার প্রত্যেকটা ওই যে তিনটা সূত্র দেখছিলাম আমরা, যে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, তারপর ল্যান্ড, ক্যাপিটাল, এটা কি হবে? আমি না বুঝতে পারি না, আপনার কথাগুলো একটু ক্লিয়ার না, কেউ বুঝতে পারলে আমাকে একটু বলেন তো। ওর মনে হয় মাইকের সমস্যা, খুব আস্তে আস্তে কথা আসছে। আচ্ছা ম্যাম, আবার বলতেছি। মানে হ্যাঁ বলো। আমরা যেদিন হচ্ছে ফার্স্ট সেকেন্ড ক্লাস করলাম, ওই দিন হ্যাঁ মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, ল্যান্ড, ক্যাপিটাল, এরকম তিনটা হচ্ছে আপনি আমাদের ফর্মুলা পড়াইছিলেন যে এভাবে বের হ্যাঁ করতে হ্যাঁ। হবে এফবিটা। তো আমরা এই যে যে টেবিলটা করলাম আমাদের এই কয়দিনের ক্লাসে, লাস্ট 2 দিনের ক্লাসে, ওই টেবিলে তো প্রথমটা আমাদের দেওয়াই ছিল, মানে আপনার ও হ্যাঁ, হ্যাঁ লেবার ওয়ার্কার্স দেওয়া ছিল, বা ওয়ার্কার্স বা ল্যান্ড। লেবার দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো এটা কি ওটা দেওয়া সবসময় আমাদের থাকবে। দেওয়া থাকবে, না বের করে নিতে হবে? না 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 না, ওটা তো তোমাকে দেওয়াই থাকবে। তুমি এমপি বের করবা, তোমার লেবার না ক্যাপিটাল সেটা তো তোমাকে বের করতে হবে না। ও আচ্ছা আচ্ছা। কি কথা বুঝো না? তুমি মার্জিনাল প্রোডাক্ট বের করবা। আমি মানে যদি লেবার ওইটার দিই তাহলে বেসিসে, আচ্ছা মার্জিনাল আচ্ছা, প্রোডাক্ট অফ আমাকে লেবার বের করবা। যদি আমাকে আমি ল্যান্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে বলো বলো। পারছি। ল্যান্ড দেওয়া থাকলে মানে ল্যান্ডের বেসিসে এমপি বের করব, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে তো ইনপুট বা ফ্যাক্টরস হিসেবে ল্যান্ড দেওয়া না লেবার দেওয়া না ক্যাপিটাল দেওয়া, ইট ইজ নট ইউর বিজনেস। ইউর বিজনেস ইজ তোমাকে এমপি বের করতে বলা হয়েছে, তো তোমাকে যে ফ্যাক্টরটাই দেওয়া হোক না কেন তুমি তার উপরে বেস করে এমপি বের করবা, দ্যাটস ইট। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, সেটা মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার হতে পারে, মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল হতে পারে, অথবা ল্যান্ড হতে পারে। বাট সেখানে কি ল্যান্ড দেওয়া না লেবার দেওয়া না ক্যাপিটাল দেওয়া সেটা তোমার ব্যাপার না। তোমাকে যাই দেওয়া হোক না কেন তুমি ফর্মুলা ইউজ করে মার্জিনাল প্রোডাক্ট বের করবে, বাস, শেষ। ঠিক আছে, জি ম্যাম, ঠিক আছে, ক্লিয়ার। ওকে। চলো আমরা চ্যাপ্টার 14 একটু শুরু করি। আহ, ম্যাম ক্লাস কে রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে তো, আমাকে তো ভয় পাইয়ে দিলেন আপনি। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম ম্যাম, আমার একটা প্রবলেম হচ্ছিল তো নেটওয়ার্কের জন্য। রেকর্ড হচ্ছে, তখনই রেকর্ড দিয়েছি, নাহলে আমি এতক্ষণ যা পড়িয়েছি সব মানে আনরেকর্ডেড থাকতো।
হ্যাঁ হ্যাঁ হয়েছে, রেকর্ড হয়েছে। আচ্ছা চলো একটু এটা শেয়ার করি তোমাদের সাথে। ওই যারা আগেই ছুটির আগেই দেশে চলে গিয়েছিলেন তাদেরকে আর কষ্ট করে ঈদের হ্যাসেলটা নিতে হবে না, না? তাই না? জি কি ম্যাম, এই দিক মজা! থেকে খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটা ঈদে হ্যাসেল করে বাড়ি যেতে হবে না, টিকিটের জন্য দৌড়াতে হবে না, ক্লাসে ইয়ে সরি সিটে এক্সট্রা ভাড়া ভাড়া দিতে হবে না। এখন অনেকে চাইলে চলে যেতে পারেন তাড়াতাড়ি, যদি যারা যাননি এখন। কারণ আমাদের ছুটি হবে থার্ড থার্ড জুন জুন থেকে, মানে 2nd জুন, বিকজ আমাদের লাস্ট ক্লাস হবে 1 তারিখে। কারণ 1 তারিখ হচ্ছে রবিবার। সো সোমবার থেকেই তো ছুটি। ও, অনেকে তো ল্যাব ক্লাস আছে সোমবার। Correct. অবশ্যই দেশে গিয়েও করতে পারে। চলো চ্যাপ্টার 14 শুরু করি। মনে আছে চ্যাপ্টার 4 এর কথা? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের কিছু ক্যারেক্টার পড়েছিলাম, মনে পড়ে কিছু? না ম্যাম। আমি পরে বলেছিলাম যে এই যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট করছি, এটা ডিটেলস আমরা চ্যাপ্টার 14-এ পড়বো, মনে আছে? সেই 14 চ্যাপ্টার হলো এটা। এখানে আমরা চ্যাপ্টার 4 এর যে কম্পিটিটিভ মার্কেটের কিছু ক্যারেক্টার পড়েছিলাম। ক্যারেক্টার গুলো কি ছিল দেখো তো, এগুলো কিনা কিছু মনে পড়ে? ম্যাম ওই যে মার্কেট নিয়ে পড়ছিলাম ওইটা। চ্যাপ্টার 4-এ কম্পিটিটিভ মার্কেটের ক্যারেক্টার গুলো: মেনি বায়ার্স এন্ড সেলার্স, হ্যাঁ হ্যাঁ প্রাইস হ্যাঁ। টেকার, হোমোজেনাস প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট, মনে আছে? বুঝলাম। ওকে, ওই মার্কেটেরই ডিটেলস পড়বো আরো, ঠিক আছে? এই আচ্ছা, আপনাদের কি কারো মিডল মার্কস মনে আছে আপনাদের? জি ম্যাম, মনে হ্যাঁ আছে। মাসে। ওকে ফাইন। সবার ম্যাম মনে আছে? আমাদের CT1 এর খাতাটা এখনো দেখতে পারলাম না আমরা। সিটি 1-এর খাতা তো দেখা হয়েছিল, দেখানোর আর সুযোগ পেলাম না। আমাদের যে যে খাতা ঝামেলা দেখতে হলো, যে হয়। ক্লাসে মনে হচ্ছে মিটের খাতা দেখিয়েছিলাম, পরের দিন থেকে তো ক্লাসে আসা হলো না। ওই যে বুধবারে ক্লাস জি ছিল ম্যাম, মনে জি হয়, তাই ম্যাম। না? জি ম্যাম। বুধবারের ক্লাসটা ছিল, তো বুধবারের ক্লাসে তো আপনাদের সাথে দেখা হয় নাই। পরে তো আর শনিবার আর ফিরলো না আমাদের জীবনে, মানে অন ক্যাম্পাস দেখা হয়নি। আর আমি এটা তো বুঝতেও পারি নাই যে আমি ক্যাম্পাস যেতে পারবো না। সো আমার খাতা সবকিছু ক্যাম্পাসে। আমি অফিসে কথা বলবো, দেখি যদি আমাকে একটু যেতে দেয়, আমি আপনাদের খাতার মার্কসটা তোলার চেষ্টা করব। তারপর ইএলএমএস যাওয়ার আমি আগে দেখি আমার হেড স্যারকে ফোন করে, যে আসলে আমাকে একটু মানে পারমিশন দিবে কিনা ক্যাম্পাসে যাওয়ার, নাহলে আমার আসলে কিছুই হবে না। ম্যাম আপনি আবার কষ্ট করে ক্যাম্পাসে যাবেন? ওরে বাবা রে, তাহলে কি করে নাম্বার কোথা থেকে আনবো? না ম্যাম থাক, আপনার একবার কষ্ট ঈদের করে পরে। ক্যাম্পাসে যাওয়া লাগবে না ম্যাম, ঈদের হ্যাঁ, পরেই নেই আমরা জি খাতা। ম্যাম, দেখি। একবার ঈদের পরে কারণ দিয়েন মার্ক আপনি দেখে আর কি যখন করবো, আমরা তো ক্যাম্পাস সবাই করবেন। খাতাও দেখবো, একবার ঈদের পরেই নেই। মিডিয়ার মার্কসটাও দরকার ছিল, মার্কসটা তোলারও দরকার ছিল। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমার খাতাগুলো দেখি, মেট্রো ডিপার্টমেন্টের সাথে কথা বলে যদি যাওয়া যায়। আমি তো ঢাকায় আছি, ঢাকায় থেকে তো কোথাও যাবো না। পারলাম, ভালোই হবে, একদিন ক্যাম্পাস যাবো, ঘুরবো, যদি যাওয়ার পারমিশন দেয় তো। ওকে। আগে আমার মনে আছে যখন ওই কোভিড টাইমে, যখন আমাদের এরকম হঠাৎ হঠাৎ একদিন ক্যাম্পাস যাওয়ার ইয়ে দিত, বলতো, তখন স্টুডেন্টরা আমাদেরকে আবার জিজ্ঞেস করতো, মিস আপনার কি ক্যাম্পাসে যাবেন? আমি বললাম কেন? বল, মিস যদি যান একটু জানাবেন, আমরাও ক্যাম্পাসে যাব। হ্যাঁ, তখন তো আর ওরকম ইয়া ছিল না, যে ইচ্ছা সে আসতে পারতো। আমরা তো আমাদের অফিসিয়াল কাজের জন্য যেতে হতো, মিটিং এর জন্য যেতে হতো, কাজের জন্য যেতে হতো। মাঝে মাঝে মনে করো মাসে একবার বা দুইবার এরকম যেতে হতো। তখন আমাদের সাথে স্টুডেন্টরা আগে থেকে জিজ্ঞেস করতো, মিস আপনারা কি যাবেন কিনা ক্যাম্পাস? আমি বললাম হ্যাঁ, এরকম আমাদের এরকম মিটিং আছে, এরকম আমাদের কাজ আছে, আমি ক্যাম্পাসে যাব। তখন আবার ওরা কি করতো, ওই দিন আবার ওরা ক্যাম্পাসে চলে আসতো, যদিও সবাইকে বলে ঝামেলা ছিল, ওই দুই একজন চলে আসতো। কারণ ওরা বলছে, ম্যাডাম আর বাসায় থাকতে পারছি না, ভালো লাগছে না বাসায় থাকতে। কিন্তু এখন তো সেই সুযোগটা নাই, ইনশাল্লাহ একবার ঈদের পরে খুলেই যাবে। এটা কোভিড এর টাইমে হয়েছিল। আচ্ছা, চলেন একটু পড়াশোনা করি। টোটাল রেভিনিউর এটা কি আমি আগে বলেছিলাম? ক্যালকুলেশনটা কিভাবে করা লাগে এটা কি আমার আগে দেখানো হয়েছে, বলেন তো? না ম্যাম। রেভিনিউ না বলি না, ম্যাম। টোটাল সেল।
এবার সেটা বলি নাই না, আচ্ছা ঠিক আছে, বলি চলো। মনে করো টোটাল সেল মানে কি, আমি আমি একজন, মনে করো আমি একজন চা বিক্রেতা, আমি ডেইলি 10 কাপ চা বিক্রি করি। 10 কাপস। আচ্ছা, আমি প্রত্যেকটা কাপ, মানে এটা হচ্ছে কোয়ান্টিটি, আমি 10 কাপ চা বিক্রি করি, এটা হচ্ছে আমার কোয়ান্টিটি। আমি প্রত্যেকটা কাপ 5 টাকা করে বিক্রি করি, তার মানে আমার প্রাইস পার ইউনিট কত, পার কাপ কত, 5 টাকা। তাহলে আমার টোটাল সেল কত, টোটাল সেল গেল কত, টোটাল সেল কত? 50। আমি কিভাবে বের করবো, ইন্টু, আচ্ছা ইন্টু আসে না, ইপি ইন্টু কিউ, আচ্ছা কিউ, আচ্ছা তাহলে কি হবে, 10, সরি 5, আমি অন স্ক্রিন কিবোর্ড ইউজ করি, বুঝবো না তোমরা। আমি স্লাইডটা, হ্যাঁ আচ্ছা, আমি একটু অন স্ক্রিন, আমার কিবোর্ডের একটা বিষয়, আরে এটা চলে যায় কেন? হ্যাঁ, এসছে, ঠিক আছে, এই যে, এটা shift, এটা হচ্ছে এই, তাহলে শিফট মাল্টিপ্লাইড ইন্টু 10, সেল হচ্ছে 50। এই টোটাল, এই এটা কি বলা হয়, টোটাল সেলটা কি বলা হয়, টোটাল রেভিনিউ, একই কথা। আচ্ছা, তাহলে এই 10 কাপ চা তৈরি করতে আমার খরচ হয় কত, প্রত্যেকটা কাপের জন্য যদি খরচ হয় আমার মনে করো 2 টাকা, তাহলে 10 কাপ চা তৈরি করতে আমার আসলে কত টাকা খরচ হয়েছে, কত, 20। তাহলে আমার প্রফিট কত হবে, প্রফিট, প্রফিট কে ইকোনমিক্স এ পাই দিয়ে লেখা হয়, পাই পাই, অনেক সময় পাই দিয়ে লিখতে পারি, আবার বুঝবো না যেটা পাই কেন লিখলো, পাই হচ্ছে প্রফিট। তাহলে আমার ফর্মুলা হবে টোটাল রেভিনিউ মাইনাস টিসি, ঠিক আছে। আচ্ছা, তার মানে টোটাল রেভিনিউ কত আমার, 50 মাইনাস 20 ইকুয়ালস টু 30 প্রফিট। যদি এটা নেগেটিভ হতো তাহলে লস হতো। তার মানে আমি কি কি শিখলাম এখানে, রেভিনিউ ফর্মুলা, ওরা কস্ট কিভাবে বের করবো সেটা তো আমরা কস্ট চ্যাপ্টার 13 শিখে এসেছি, আর শিখলাম প্রফিটের ফর্মুলা। এগুলো আমার কেন লাগবে, আমি এগুলো কম্পেয়ার করে দেখবো যে এই ধরনের বাজারে একজন সেলার কিভাবে প্রফিট করে, কিভাবে লস করে, কিভাবে গেইন হয়, সে কিভাবে প্রোডাকশন ডিসিশন নেয়, এই ডিটেলস গুলো আমরা এই চ্যাপ্টারে জানি। এর জন্য আমার এই ফর্মুলা গুলো দরকার, যে কারণে এটা যায় না। এই যে, তাহলে টোটাল রেভিনিউ বের করলাম, সেখান থেকে আমি অ্যাভারেজ রেভিনিউ বের করলাম, সেখান থেকে আমি মার্জিনাল রেভিনিউ বের করলাম, ঠিক আছে, আর মার্জিনাল কস্ট আমি আগেই শিখে এসেছি, এগুলো আমার এখন লাগবে। মার্জিনাল রেভিনিউ কি, মার্জিনাল রেভিনিউ হচ্ছে যদি আউটপুট 1 ইউনিট ইনক্রিজ করা হয় তাহলে টোটাল রেভিনিউ কতটুকু চেঞ্জ হবে, দিস ইজ কল্ড মার্জিনাল রেভিনিউ, ঠিক মার্জিনাল কস্টের মতো। আর অ্যাভারেজ রেভিনিউ কি, টোটাল রেভিনিউটা অ্যাজ এভারেজ প্রত্যেকটা ইউনিটে কত টাকা করেছে, মানে আমি যদি আহ 10 কাপ চা বিক্রি করে 50 টাকা ইনকাম করি, তার মানে অ্যাভারেজে আমার প্রত্যেকটা চা মানে কাপের জন্য কত টাকা রেভিনিউ হয়েছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। এই ফর্মুলা গুলো আমার লাগবে কারণ আমাদের এখানেও ম্যাথ করতে হবে। আচ্ছা, তো ম্যাথে যাওয়ার আগে তোমাদের একটা
আর রেডি রেডি কমপ্লিট একটা টেবিল দেখাবো। টেবিলটা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে কিছু ইনফরমেশন তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, যেমন TR ফর টোটাল রেভিনিউ, AR ফর অ্যাভারেজ রেভিনিউ, অ্যান্ড MR ফর মার্জিনাল রেভিনিউ আমি ক্যালকুলেশন করে রেখেছি। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো যে সবকিছু এক। এখানে এই বাজারে P ফর প্রাইস, আচ্ছা, এখানে দেখো বাজারে যা প্রাইস সেটাই টোটাল রেভিনিউ, সরি সেটাই টোটাল অ্যাভারেজ রেভিনিউ, সেটাই মার্জিনাল রেভিনিউ। এবং আমরা আরো একটা জিনিস খেয়াল করছি যে প্রাইস টোটাল রেভিনিউ, যতটুকু প্রাইস যত ইউনিট বাড়ছে ঠিক অতটুকুই হচ্ছে টোটাল রেভিনিউ বাড়ছে, মানে প্রত্যেকবার 10 টাকা করে বাড়ছে, কারণ কি প্রাইস হলো 10 টাকা। এখন এই ব্যাপারটা, এই টেবিলটার মানেটা কি কি বোঝাচ্ছে, যে এই বাজারে প্রাইসও যা, অ্যাভারেজ রেভিনিউ তাই, মার্জিনাল রেভিনিউ তাই, আবার টোটাল রেভিনিউ ঠিক যতটুকু প্রাইস ঠিক ওই ওই রেটে বাড়ছে, একদম কনস্ট্যান্ট রেটে। এই ব্যাপারটা কি, কারণটা কি, সেটা একটু এক্সপ্লেন করতে পারবো। প্রথমত আমাকে একটু ফিরে যেতে হবে আমার এই ক্যারেক্টার গুলোতে। ক্যারেক্টার গুলোতে বলা হয়েছে প্রাইস টেকার, একটা স্লাইড নেই, প্রাইস টেকার। প্রাইস টেকার মানে বাজারে যদি দাম 10 টাকা থাকে, তাহলে তোমাকে জিনিসটা 10 টাকাতেই বিক্রি করতে হবে। সো দিস ইজ কল্ড প্রাইস টেকার। দ্যাটস ওয়াই এই বাজারে যারা বিক্রি করতে আসে তারা সবাই হচ্ছে কি প্রাইস টেকার। এটা কোন ধরনের বাজার? এটা হচ্ছে তোমার কম্পিটিটিভ কম্পিটিটিভ মার্কেট। কম্পিটিটিভ মার্কেটে সেলাররা যদি প্রাইস টেকার, যদি বাজারে 10 টাকা থাকে তাকে 10 টাকায় বিক্রি করতে হবে। তো সে যদি কোয়ান্টিটি যদি 100 বিক্রি করে, তাহলে তার রেভিনিউ কত হবে বলো তো? ইন্টু 10 কত? 1000, রাইট? বুঝছো না? জি ম্যাম। আচ্ছা, সে যদি কোয়ান্টিটি 1 ইউনিট বেশি বিক্রি করে, মানে 101 ইউনিট বিক্রি করে, তাহলে তার রেভিনিউ কত হবে? রেভিনিউ বলো তো কত হবে? 10 × 101 কত হয়? 1010। দেখো তো খেয়াল করে টোটাল রেভিনিউ কতটুকু বেড়েছে? 10 টাকা। কেন? কারণ এখানে তো প্রাইস কেউ চেঞ্জ করতে পারবে না, যা প্রাইস ওইটাতেই বিক্রি করতে হবে। তার মানে কি, যদি কেউ 1 ইউনিট বেশি বিক্রি করে সে 1 ইউনিট প্রাইস বেশি পাবে, যদি সে 2 ইউনিট বেশি বিক্রি করে সে 2 ইউনিট প্রাইস বেশি পাবে, যদি কেউ 5 ইউনিট বেশি বিক্রি করে ঠিক 5 × 10 এই পরিমাণ টাকা বেশি পাবে। তার মানে যেহেতু এখানে প্রাইস চেঞ্জ করার কোনো ওয়ে নাই, সো এই ক্ষেত্রে তোমার প্রত্যেকবার রেভিনিউ কতটুকু বাড়বে? ঠিক যতটুকু প্রাইস অতটুকুই বাড়বে, কমও বাড়বে না বেশিও বাড়বে না। এই কারণে তোমরা দেখতে পেয়েছো, এই কারণে তোমরা দেখতে পেয়েছো এই ধরনের বাজারে টোটাল রেভিনিউ ঠিক 10 10 10 10 একদম প্রাইসের সমান, ওভাবে ওই রেটে বাড়ছে। এবার আসি অ্যাভারেজ রেভিনিউ। যেহেতু এই ধরনের বাজারে নিজের ইচ্ছায় কেউ কোনো কিছু প্রাইস চেঞ্জ করতে পারবে না, সো কেউ যদি 1 ইউনিট বেশি বিক্রি করে, অ্যাভারেজে তার রেভিনিউ কত বাড়লো বলো? এই, কেউ নাই? 10 টাকা। 10 টাকা। আচ্ছা, কেউ যদি 2 ইউনিট বেশি বিক্রি করে, অ্যাভারেজে তার রেভিনিউ কত বাড়লো? 10 টাকা। অ্যাভারেজ রেভিনিউ বুঝি না, টোটাল রেভিনিউ ও ডিভাইডেড বাই জি ম্যাম, জি ম্যাম 10 করে, হ্যাঁ ম্যাম। কোয়ান্টিটি।
টোটাল রেভিনিউ ডিভাইড বাই কোয়ান্টিটি, অ্যাভারেজ রেভিনিউ। কারণ কি অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি তুমি 1 ইউনিট বেশি বিক্রি করলে অ্যাভারেজে কতটুকু মানে তোমার ইনক্রিজ করছে। যেহেতু তোমার প্রাইস ফিক্সড এই ধরনের বাজারে, তো তুমি তো চাইলেও যত ইউনিটে বিক্রি করো না কেন প্রাইস ওই অ্যামাউন্টই তোমাকে, প্রাইস ওই টাকাটাই তোমাকে রিসিভ করতে হবে। তাহলে অ্যাভারেজে কত টাকা রিসিভ করছে প্রত্যেক ইউনিটের জন্য? 10 টাকা করে। বুঝছো না কেন এই 10 টাকা হচ্ছে? জি ম্যাম। ওকে, মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ মানে কি, আমি 1 ইউনিট করে আউটপুট বিক্রি করলে, বৃদ্ধি করলে, ইনক্রিজ করলে আমার টোটাল রেভিনিউ কতটুকু করে চেঞ্জ হয়। আমার যখন 0 থেকে 1-এ আসলাম আমার রেভিনিউ চেঞ্জ হয়ে কত হলো, 10। আমি যখন সেকেন্ড ইউনিট তৈরি করলাম তখন আমার রেভিনিউ হলো 20, মানে চেঞ্জ হলো কত, চেঞ্জ হলো কত? 10। যখন 2 নাম্বার থেকে থার্ড ইউনিটে গেলাম তখন আমার টোটাল রেভিনিউ হলো 30। তাহলে রেভিনিউতে চেঞ্জ হলো কত, 10। যখন 4 নাম্বার থেকে 5 নাম্বার ইউনিট তৈরি করলাম তখন আমার রেভিনিউ হলো কত, টোটাল রেভিনিউ 50। আগেরটার থেকে চেঞ্জ হলো কত, কত, 30 থেকে 40-তে গেলাম, 10। এরপরে আমরা যেতে থাকবো 6, 7 এভাবে বাড়তে থাকবে। তবে এটা দেখো প্রথমটা খালি, শেষেরটা খালি, কেন বলো তো? বিকজ দুইটা রোয়ের মাঝখানে সবসময় মার্জিনাল রেভিনিউটা বসে, তাই না? তাহলে যখন 0 থেকে 1 তখন কত, 8, 10। এখন 1 থেকে 2 তখন 8, 10। যখন 2 থেকে 3 তখন 8, 10। যখন 3 থেকে 4 তখন 8, 10। যেহেতু 6 দেওয়া নাই তাই 5-এর জন্য কতটুকু হয়েছে সেটা আমরা বের করতে পারবো না, বুঝছো? মানে 5 থেকে 6-এ গেলে কতটুকু হবে সেটা বের করতে পারবো না। তাই ম্যাম আমরা এটা মিডলে মিডলে দিয়ে দেবো। হ্যাঁ, মিডিলে দিলে ভালো, তুমি তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে যে কোনটার জন্য কোনটা বের করছো। আর না হলে দেখা যাবে যেখানে তোমার ভ্যালু নাই সেখানেও ক্যালকুলেশন করে বসিয়ে দিয়েছো। সো মার্জিনাল কস্ট হোক, মার্জিনাল প্রোডাক্ট হোক, অথবা মার্জিনাল রেভিনিউ হোক, সবসময় দুটো রো এর মাঝখানে বসাবে। বোঝা গেল? তাড়াতাড়ি বলো, জি ম্যাম। আমার খিদা লেগে গেছে, দুপুর হয়ে গেছে। অনেকে মনে হয় খেতেও গেছে না, আমাকে অনলাইনে রেখে মিউট করে সুন্দর না খেতে চলে ম্যাম, গেছে। খেতে চাইনি। না ম্যাম সবার সাথে ক্লাস করতেছি। না ম্যাম না এই ম্যাম, মুহূর্তে যাই। ক্লাস করতে যাবো। ওকে, তাড়াতাড়ি চলে যাবে। ওকে ফাইন। ওকে, আমরা একটু এটা বলি। এটা আমি এইমাত্র জাস্ট বলেছি, একটু পরে আপনারা। বুঝলাম কিছু? ব্যাপারটা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? চুপ করে আছে সবাই, তার মানে হচ্ছে সবাই সবকিছু বুঝে গেছে। বাহ, আমি অনেক খুশি, থ্যাংক ইউ। এবার চলে যাই। এখন আমাদের সময় এসেছে কস্ট এবং রেভিনিউকে কোলাব করা, মানে একসাথে করে তারপরে কি ডিসিশন নেওয়া যে আমরা কি প্রোডাকশনে যাব নাকি যাব না। কারণ কি, আমার লস হচ্ছে না প্রফিট হচ্ছে এটা জানার জন্য আমার কি দরকার, রেভিনিউ সঙ্গে সঙ্গে কস্টও দরকার। তার মানে এখন আর কোনো কথা আমরা শুধু কস্ট বা শুধু রেভিনিউ নিয়ে বলবো না, আমার কাজ হচ্ছে কস্ট এবং রেভিনিউকে এক করে এখন ডিসিশন নেওয়া। কি ডিসিশন নেওয়া? অ্যাজ এ সেলার অথবা অ্যাজ এ প্রডিউসার আমি কি ফার্দার প্রোডাকশনে যাব বা ফার্দার ইউনিট বিক্রি করবো নাকি করবো না। ঠিক আছে? এখন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটা কার্ভ যেখানে মার্জিনাল রেভিনিউ বা প্রাইস হচ্ছে, দেখো হরাইজন্টাল হয়েছে কেন বলো তো, কে বলতে পারবে? ম্যাম প্রাইস ইকুয়াল টু এমআর, এই জন্য হচ্ছে। সবসময় সেম থাকছে, কোয়ান্টিটি যাই হোক না কেন। এই যে দেখো না, এই যে কোয়ান্টিটি যাই হোক না কেন, প্রাইসও সবসময় যা, এমআরও তাই। তাহলে কি সেটা হরাইজন্টাল হবে না?
বুঝতে কি পেরেছো? জি জি ম্যাম। ম্যাম। ওকে। এমসি আমরা জানি সবসময় আপওয়ার্ড স্লোপিং হয়। আমি ইচ্ছে করে এখানে কার্ভ না এঁকে স্ট্রেট লাইন ব্যবহার করা হয়েছে, বিকজ এখানে জিনিসটা কার্ভ মানে কমে কমে আবার বাড়ছে কিনা, বাড়ছে আবার কমছে কিনা সেটা বিষয় না। আমার এখানে মেইন পারপাসটা হচ্ছে রেভিনিউ এমসির সাথে ডিসিশন নেওয়া। তাই আমি এটাকে আর কার্ভ করে আঁকিনি, স্ট্রেট লাইন করে এঁকেছি। হ্যাঁ, ওকে। তুমি দেখতে পাচ্ছ কস্ট এবং রেভিনিউ ওয়াই এক্সিসে নেওয়া হয়েছে এবং কোয়ান্টিটি অ্যাজ ইউজুয়াল এক্স এক্সিসে নেওয়া হয়েছে। এটা সবসময়ের জন্য ফিক্সড, ঠিক আছে, এক্সেপ্ট মার্জিনাল প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমরা তিনটে পয়েন্ট দেখতে পাই। আমি একটু ভিডিওটা ইয়া করি। আমি দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে আমার ক্লাস স্টুডেন্ট সংখ্যা বাড়ছে। আমরা প্রথমে 31 ছিলাম, সেখান থেকে 34 হলাম। এখন অ্যাটেন্ডেন্সের সময় এসেছে যে এখন 40 হয়ে গেছে। বাহ 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 বাহ, সবাই কত স্মার্ট আমার স্টুডেন্টরা। 10 এটা হচ্ছে প্রাইস, কস্ট, রেভিনিউ, দুনিয়াতে যা কিছু আছে, হুম, মার্জিনাল রেভিনিউ সব হচ্ছে ওয়াই এক্সিসে দিব। হ্যাঁ, মার্জিনাল কস্ট যা আছে যা সব ওয়াই এক্সিসে, কারণ কোয়ান্টিটি বলেছে আমি একা থাকতে পছন্দ করি। সো এক্স এক্সিস সে একাই থাকবে, আর যা কিছু ভ্যালু আছে সব কিছু আমরা ওয়াই এক্সিসে বসাবো। ঠিক আছে। সো যখন আউটপুট 0 তখনও হচ্ছে মার্জিনাল রেভিনিউ 10। সেখান থেকে 10 হলো, মানে 0 থেকে যখন 10 হলো তখন 10, 10 থেকে যখন 20 হলো কোয়ান্টিটি তখনও 10, 20 থেকে যখন 30 হলো তখনও 10 মার্জিনাল রেভিনিউ। তো আমার আর কষ্ট করে লেখা লাগবে না, এটাই এমপি, এটাই অ্যাভারেজ রেভিনিউ, এটাই প্রাইস। একটু আগে টেবিল থেকে আমরা দেখেছি যে সবগুলো সেম। সো আমি এটাকে দিয়েই সবগুলোকে ইন্ডিকেট করছি, মানে এই কার্ভটাই মার্জিনাল রেভিনিউ, এই কার্ভটাই প্রাইস, এই কার্ভটাই অ্যাভারেজ রেভিনিউ, এবং এই কার্ভটাই ডিমান্ড কার্ভ। সব ঠিক আছে, বুঝেছি। ওকে, এখন এমসি, এটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ। এখন আমি দেখছি এমসি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাকে এমআর কে অথবা প্রাইস কার্ভকে অথবা ডিমান্ড কার্ভকে অথবা রেভিনিউ কার্ভকে, যা মনে চায় যেটা খুশি সেটা বলতে পারি। এখন আমার একটা ইম্পর্টেন্ট কথা জানার দরকার, সেটা হচ্ছে ইন শর্ট রান, ইন শর্ট রান এমসি is considered as the সাপ্লাই কার্ভ। মানে সাপ্লাই কার্ভ যেরকম কোয়ান্টিটি বাড়লে সাপ্লাই কার্ভ বাড়ে, এমসিও বাড়ে, তাই এমসিও সাপ্লাই কার্ভ, এমসিটাই সাপ্লাই কার্ভ। তাহলে আমার এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা বলো তো? এটা, যেখানে এমসি এমআর কে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে। ম্যাম, ও বলো। আজকে যে আপনি নোটে যেগুলো করেছেন ওটা হচ্ছে মানে খাতাগুলোকে আমি একটু ছবি তুলে নিতে পারি, কতগুলো তো প্রবলেম রেকর্ড হচ্ছে না। কি? মানে আপনি যেগুলো আজকে নোটে করলেন এগুলো মানে আপনি একটু ক্যামেরায় ধরলে আমরা একটু মানে স্ক্রিনশট তুলে রাখতাম আর কি। যেগুলো তো আমি হচ্ছে রেকর্ড হচ্ছে না, মানে আপনার নোটের ও, ছবিগুলো। আচ্ছা, ও, আমি ছবি তুলে দিয়ে দিব না। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আহ, দেখো কি যেন পড়াচ্ছিলাম। তার মানে এটা ইকুইলিব্রিয়াম, তার মানে এই ই পয়েন্টে, এই 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 ই পয়েন্টে এম আর এবং এম সি ইকুয়াল হচ্ছে। তার মানে কি, তুমি তুমি নেট প্রফিট কত, তোমার নেট
প্রফিট কত? MR মাইনাস MC ইজ ইকুয়াল টু 0। এই সিচুয়েশনটাকে আমরা বলি ইকোনমিক জিরো প্রফিট। শেষ হয়নি আমার এখনো। আচ্ছা, এখন এই একটা পয়েন্ট, মনে করি এটা হচ্ছে এ পয়েন্ট, আর এই একটা পয়েন্ট নিলাম ইকুইলিব্রিয়ামের পরে, এটা মনে করি বি পয়েন্ট। বি পয়েন্টে আমি দেখতে পাচ্ছি মার্জিনাল কস্ট কার্ভটা মার্জিনাল রেভিনিউ থেকে অনেক বেশি, তাই না? কত প্রায়? মনে করি আমার কি এখানে ব্লু পেন আছে? নাই, ভালো হতো। আচ্ছা, যাই হোক, লাগবে না। এই কত? মনে করি 20। এখানে মার্জিনাল কস্ট কার্ভটা মার্জিনাল রেভিনিউ থেকে কত ছোট, কম, তার মানে মনে করি 5। আর ই পয়েন্টে একমাত্র যেখানে মার্জিনাল রেভিনিউ যা, মার্জিনাল কস্ট তাই, রাইট? এখন একটু এদিকে ফিরে আসি। এই পয়েন্টে কি দেখলাম? এই পয়েন্টে দেখলাম মার্জিনাল কস্ট ইজ লেস দেন মার্জিনাল রেভিনিউ। তার মানে MR মাইনাস MC হচ্ছে আমার পজিটিভ প্রফিট। বি পয়েন্টে কি দেখলাম? MC ইজ গ্রেটার দেন, এই যে MR, ইট মিনস MR মাইনাস MC ইজ ইকুয়াল টু নেগেটিভ প্রফিট। তাহলে একজন সেলারের কোথায়, কোন পর্যন্ত, একজন প্রডিউসারের কোন পর্যন্ত প্রোডাকশন দেওয়া উচিত, সরি, কোন পর্যন্ত প্রোডাকশন দেওয়া উচিত? এ, বি, নাকি ই? বলো, কে বলবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ই। ই। কেন এ না? বিতে মনে করো MC বড়, সেখানে যাব না, কেন এ না? ম্যাম, যতক্ষণ না পর্যন্ত জিরো হচ্ছে আমরা তো বুঝতেছি না, ততক্ষণ পর্যন্ত তো গ্রোই করতেছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, আমি একটু তোমাদের সাথে আজকে স্লাইডটা শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ইকোনমিক জিরো প্রফিট, মানে কি তোমার কিন্তু ওখানে এখনো অ্যাকাউন্টিং প্রফিট পজিটিভ, রাইট? আচ্ছা, এই পয়েন্টের বাইরে গেলে, এখানে গেলে, এখানে গেলে তোমার MC বড়, তার মানে তুমি সেই প্রোডাকশনে কখনোই যাবে না যেখানে তোমার আর্নিং এর থেকে খরচ বেশি। যাবে কখনো ইকুইলিব্রিয়ামের পরে? কখনো যাবে? না না। কখনো তুমি যাবে না, ঠিক আছে? কখনো তুমি ইকুইলিব্রিয়ামের পরে যাবে না। এখানে কেন থাকলাম না, কেন এতে থাকলাম না, কেন এতে তো আমার খরচ কম, রেভিনিউ বেশি, স্টিল কেন থাকলাম না? কারণ একজন বিজনেসম্যান যখন দেখে যে তার নেক্সট ইউনিট থেকে প্রফিট আসছে, তাহলে সে কেন এখানে থাকবে? সে ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার ইকোনমিক প্রফিট জিরো হচ্ছে। এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড। এরপরে যদি সে বুঝতে পেরেছে, যদি এরপরে যদি আমি যাই ইকোনমিক প্রফিট জিরো হয়ে গেছে, এই মনে করো তো কত ইউনিটে, 20তম ইউনিটে, সে যদি 21তম ইউনিট প্রোডাকশনের চিন্তা করে, তখন দেখা যাবে তার কস্ট বেড়ে যাবে। সো সে আর 21তম প্রোডাকশনে যাবে না, 20তম প্রোডাকশনে স্টপ করে দিবে। তাই 20তম প্রোডাকশন হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্ট কখন হয়? যখন MR এবং MC ইকুয়াল হচ্ছে, মানে ইকোনমিক প্রফিট যখন জিরো হচ্ছে। বোঝা গেল কি? ঠিক আছে? বোঝা গেল? নেক্সট ক্লাসে ইয়েস আমরা ম্যাম। ম্যাথ করব, এবং ম্যাথ করে সেখান থেকে আমরা এই কার্ভগুলো ড্র করব এবং দেখবো যে প্রডিউসার কি ডিসিশন নেয়। চলো, আমরা এখন আমরা ক্লাস শেষ, আমরা অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করি এখন। একটু বারান্দায় নিয়ে যাও। আচ্ছা, ও শেয়ার দিয়ে আপনাদের সাথে।
আচ্ছা, কানন, Yes, শাহরিয়ার ma'am. সরকার কানন। আচ্ছা, অঙ্কন। প্রেজেন্ট মিস। ওকে। অনিন্দিতা বড়ুয়া, সরি সরি, অনিন্দ বড়ুয়া, সরি সরি, অনিন্দ। আচ্ছা, রামিসা। প্রেজেন্ট ম্যাম। ওকে। স্পিকার প্রবলেম যাদের তারা অবশ্যই চ্যাট বক্সে দিয়ে দাও। আচ্ছা, মিশকাত শাহরিয়ার। Present, ma'am. ওকে। আহমেদ জুবায়ের। আহমেদ জুবায়ের নেই। সাকিব আল ইসলাম। Present, ma'am. জান্নাতুল নাইম। Yes, ma'am. রিফাত ইবনে ইউসুফ। Yes, ma'am. আসিফুল সরকার। Yes, ma'am. মেহরাব। Yes, miss. মুশফিকুর রহিম। ম্যাম ওর স্পিকারে প্রবলেম। ও, অ্যাটেন্ডেন্স লিস্টে দিয়েছে, চ্যাট বক্সে দিয়েছে। জি ম্যাম। আচ্ছা, ইয়াসমিন আক্তার। ইয়েস ম্যাম। ইনসাফ। ম্যাম ওর নেট চলে গেছে ছিল। আচ্ছা, মোসাফুল হাসান। ইয়েস ম্যাম। ওকে। শাহরিয়ার ইকবাল। প্রেজেন্ট ম্যাম। সজল। Yes, ma'am. এদিক নিয়ে আসো, এদিক নিয়ে আসো। আচ্ছা, তারপর মুশফিক লাবিব। Yes, ma'am. শেফাউল মোলক। বিজয়। Yes, ma'am. ওকে। ফাহাদ। ফাহাদ। নাফিসা। প্রেজেন্ট ম্যাম। মাহাদি। মাহাদি নাই। আচ্ছা, আফিফা মাকসুরা। আচ্ছা, আমাকে বারবার চ্যাট বক্স চেক করতে হচ্ছে, আমাকে চ্যাট বক্স দেখে কেউ একজন বলেন, হ্যাঁ। আচ্ছা, আহ তারপর হচ্ছে তাসিম খান অরিজ। আছে ম্যাম চ্যাট বক্সে বলছে। আচ্ছা, সাকিব আহমেদ। সাকিব আহমেদ। আসাদুজ্জামান নূর। আরাফ।